প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজও তোমাদের সামনে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র 4th অধ্যায় সংগঠিতকরণ ও সংগঠন চ্যাপ্টারের নীতিমালা নিয়ে উপস্থিত হয়েছি। আজকে তোমাদেরকে আমি সংগঠনের নীতিসমূহ বা নীতিমালা পড়াবো। যাই হোক, এর আগে এই সংগঠন চ্যাপ্টার থেকে তোমাদের 2টো ক্লাস নেওয়া হয়েছে। প্রথম ক্লাসে সংগঠন সম্পর্কে ধারণা এবং আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য, এবং তারপরে তোমাদেরকে সংগঠনের গুরুত্ব পড়ানো হয়েছে। যাই হোক, এই মহামারী করোনাকালে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। যে হারে করোনার মানুষ মারা যাচ্ছে, সেখান থেকে বলবো তোমরা সব সময় নিরাপদ স্থানে অবস্থান করবা এবং স্বাস্থ্য বিধি মেনে চলবা। মাস্ক ছাড়া কখনোই ঘরের বের হবা না। এখন আমরা তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে সংগঠনের নীতিমালা বা নীতিসমূহ। প্রথমে আমরা জানব যে নীতি কি। নীতি বলতে আমরা কি বুঝি? নীতি হলো, এখানে বলা হচ্ছে বা আমরা জানি, এর আগেও আমরা মনে হয় নীতি সম্পর্কে আলোচনা করছি। তারপরে আমরা বলি যে নীতিটা কি বা নীতি বলতে আমরা কি বুঝি। নীতি হলো কোনো কাজ ভালোভাবে সম্পাদনের দিক নির্দেশনা। কোনো কাজ ভালোভাবে সম্পাদনের সাধারণত দিক নির্দেশনা। এই দিক নির্দেশনাকেই নীতি বলা হয়। দীর্ঘদিনের কার্য সম্পাদনের মধ্য দিয়ে দেখা যায় যে সকল ক্ষেত্রেই এমন কিছু নিয়ম নীতি গড়ে ওঠে। বলা হচ্ছে যে দীর্ঘদিনের কার্য সম্পাদনের মধ্যে দিয়ে সকল ক্ষেত্রে এমন কিছু নিয়ম নীতি গড়ে ওঠে বা গৃহীত হয় বা যা সঠিকভাবে অনুসরণ করা হয়, যাতে ওই কাজ সুচারুরূপে সম্পাদন করা যায় বা শেষ করা যায়। এই ধরনের নিয়ম বা দিক নির্দেশনাকেই নীতি বলা হয়। এই ধরনের নিয়ম বা দিক নির্দেশনাকেই নীতি বলা হয়। কার্যকর সংগঠনের ক্ষেত্রে এমন কিছু নীতি আছে যেগুলো আমরা লক্ষ্য করতে পারি। কি কি নীতি লক্ষ্য করা যায় সেইগুলো দেখো, এখানে বলা হচ্ছে। যেমন 1 নম্বরে আমরা বলছি লক্ষ্যের নীতি, 2 নম্বর বলছি দক্ষতার নীতি, 3 নম্বর বলছি কার্য পরিসর নির্ণয়ের নীতি, 4 নম্বর হচ্ছে জোড়া মই ছিকলের নীতি, 5 নম্বর দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি, 6 বলছি আদেশের ঐক্য নীতি, 7 হচ্ছে সারল্য ও সুস্পষ্টতার নীতি এবং 8 হচ্ছে বিশেষীকরণের নীতি। এখানে আমরা 8টা নীতির কথা বললাম। কি কি নীতির কথা বলছি? প্রথমে বলছি লক্ষ্যের নীতি, 2 নম্বর বলছি দক্ষতার নীতি, 3 নম্বর বলছি কাম্য পরিসরের নির্ণয়ের নীতি, 4 নম্বর বলছি জোড়াময় শিকলের নীতি,
5 নম্বর বলছি দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি, 6 নম্বর বলছি আদেশের ঐক্য নীতি, 7 নম্বর বলছি সারল্য ও সুস্পষ্টতার নীতি এবং 8 নম্বর বলছি বিশেষায়নের নীতি। তাহলে নীতি বলতে আমরা কি বুঝলাম? প্রথমে নীতি বলতে বলা হচ্ছে যে কোনো কার্য সম্পাদনের জন্য যে দিক নির্দেশনা থাকে সেই দিক নির্দেশনাকেই বলা হচ্ছে নীতি। অর্থাৎ দীর্ঘদিন কার্য সম্পাদনের মাধ্যমে দেখা যায় যে এমন কিছু নিয়ম নীতি গড়ে ওঠে বা নিয়ম কানুন নীতি গড়ে ওঠে যা সঠিকভাবে কার্য সম্পাদনের ক্ষেত্রে অনুষ্ঠিত হয়, সেটাকে বলা হচ্ছে নীতি বা দিক নির্দেশনা। এই নীতিগুলো কি কি ধরনের সেটা আমরা দেখলাম। তাহলে প্রথমে আমরা কি বলছি? লক্ষ্যের নীতি। লক্ষ্যের নীতি বলতে কি বোঝানো হচ্ছে? যে প্রতিষ্ঠানের লক্ষ্য বা একটা প্রতিষ্ঠানের যে লক্ষ্য থাকে সেই লক্ষ্যকে সামনে রেখে যখন সংগঠন গড়ে তোলা হয় তখন সেই গড়ে তোলার নীতিকে লক্ষ্যের নীতি বলা হয়। আবার শোনো বলতেছি, প্রতিষ্ঠানের লক্ষ্যকে সামনে রেখে যখন কোনো নীতি গড়ে তোলা হয়, সামনে রেখে যখন কোনো নীতি সংগঠনে গড়ে তোলা হয় তখন সেই নীতিকে বলা হচ্ছে লক্ষ্যের নীতি। কার্যকর সংগঠন প্রতিষ্ঠার ক্ষেত্রে দেখা যায় যে একজন সংগঠককে প্রথমেই প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য বিবেচনা করতে হয়। তাহলে কি করতে হয়? যে কার্যকর একটা ভালো সংগঠন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সংগঠককে কি করতে হবে? প্রথমেই প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য বিবেচনা করতে হবে। অর্থাৎ ওই প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য কি সেটা বিবেচনা করতে হবে। লক্ষ্য যেমন হবে সংগঠনকে সেইভাবে গড়ে তোলা হবে বা গড়ে তোলা আবশ্যক। অর্থাৎ প্রতিষ্ঠানের লক্ষ্য যেমন হবে সেই লক্ষ্যের ভিত্তিতেই প্রতিষ্ঠানকে গড়ে তোলা আবশ্যক। যেমন বলা হচ্ছে যে একটা এলাকার উন্নয়নের জন্য একটা ক্লাব গড়তে হবে। উন্নয়ন করার জন্য একটা এলাকা ক্লাব গড়তে হবে এবং সংগঠনকে সেইভাবে তৈরি করতে হবে। সেই ক্লাব যেভাবে গড়তে হবে সেই অনুযায়ী একটা সংগঠনকে সেইভাবে তৈরি করতে হবে। কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের সংগঠন যেভাবে তৈরি করতে হবে সেইভাবে গঠন করা, যদি ক্লাবের সংগঠন গঠন করা হয় তাহলে কিন্তু সেটা কখনোই সঠিক হবে না। তাই বলা হচ্ছে যে প্রতিষ্ঠানের লক্ষ্যকে সামনে রেখে যে সংগঠন গড়ে তোলা হয় সেই নীতিকেই বলা হচ্ছে লক্ষ্যের নীতি। তারপরে 2 নম্বরে কি বলা হচ্ছে? দক্ষতার নীতি। দক্ষতার নীতির ক্ষেত্রে বলা হচ্ছে যে কম শক্তি ও উপকরণ ব্যয়ে অভিষ্ট লক্ষ্য অর্জনের নীতি হলো দক্ষতার নীতি। কম শক্তি মানে জনশক্তি যে সমস্ত আছে সেই কম জনশক্তি এবং উপকরণগুলো যদি ব্যয়ে নির্দিষ্ট বা অভিষ্ট লক্ষ্য অর্জন করার নীতিকেই বলা হচ্ছে দক্ষতার নীতি। ব্যবস্থাপনা সংগঠন প্রতিষ্ঠায় বলা হচ্ছে যে ব্যবস্থাপনা সংগঠন প্রতিষ্ঠায় দক্ষতার বিষয়টি সবসময় সামনে রাখতে হয়। ব্যবস্থাপনা সংগঠন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই দক্ষতার নীতিকে সবসময় সামনে রাখতে হয়। সংগঠনের মধ্যে দিয়েই প্রতিষ্ঠানের ক্ষমতা, দায়িত্ব ও কার্যপ্রবাহের গতিপথ রচিত হয়ে থাকে। সংগঠনের মধ্যে দিয়েই একটা সংগঠনের মধ্যে দিয়েই প্রতিষ্ঠানের যে ক্ষমতা থাকে, যে দায়িত্ব থাকে, যে কার্যপ্রবাহ থাকে সেটা কি হয়? গতিপথ রচিত হয়। যেখানে যে বিষয় খোলা প্রয়োজন, দায়িত্ব ও কর্তৃত্ব প্রত্যেকের জন্য সেইভাবে নির্ধারণ করা উচিত। সম্পর্কে যেভাবে ঠিক করে দেওয়া আবশ্যক ঠিক তেমনি যদি সেটা পরবর্তী সময়ে ঠিক না করা হয় তাহলে দেখা যায় যে সেটা কখনোই ভালো হয় না। 3 নম্বর হচ্ছে যেটা বলা হচ্ছে
কাম্য পরিসর নির্ণয়ের নীতি। কাম্য পরিসর নির্ণয়ের নীতি বলা হচ্ছে যে একজন নির্বাহী সরাসরি তত্ত্বাবধানে কাম্য সংখ্যক অধীনস্থ বা অধ্যস্থ ন্যস্ত করার নীতিকে কাম্য পরিসরের নির্ণয়ের নীতি বলা হয়। আবার শোনো, একজন নির্বাহীর সরাসরি তত্ত্বাবধানে কাম্য সংখ্যক অধ্যস্তন ন্যস্ত করার নীতিকে কাম্য পরিসরের নির্ণয়ের নীতি বলা হয়। প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে নিযুক্ত প্রত্যেক নির্বাহী ও ব্যবস্থাপকগণ প্রত্যক্ষভাবে কতজন অধ্যস্তনের কাজ তত্ত্বাবধান করতে পারেন তা সংগঠন কাঠামোতে নির্দিষ্ট করা থাকে। এই বলা হচ্ছে কাম্য পরিসরের নীতিগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এই কি নীতি আছে সেই নীতিগুলোর কথা বললাম এবং আমরা এই 3টে নীতি আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি নীতিগুলো আলোচনা করব। সেই অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে শেষ করছি। ধন্যবাদ।